নমস্কার সবাইকে, তোমরা সবাই কেমন আছো? আমি বলি আমার এই ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। সকাল সকাল স্নান সেরে চলে এসেছি ঘর গোছাতে। আর আজকে দাদার ঘর মানে আমার ভাসুরের ঘরটাই আমি আজকে প্রথমে গোছাবো। ঘরটা গোছাতেই যাব তখনই কানে আসলো মেয়ের কান্নার আওয়াজ। তাই ছুটতে চলে গেলাম ঘরে। ঘরে এসে দেখি মেয়ে বিছানায় শুয়ে শুয়ে কাঁদছে। তো আমি জিজ্ঞাসা করতে বললো ওর নাকি চোখের ব্যথা। আজ অনেক দিন হলো মেয়ের চোখের এই সমস্যাটা রয়েছে, প্রায় 4 থেকে 5 দিন। আগে তো টোটাল 3টে ছিল, 3টের মধ্যে 2টো ভালো হয়ে গেছে, কিন্তু চোখের কোণায় যেটা ছিল সেটাই ঠিক হয়নি। আর এটাই দিন যাচ্ছে ফুলে যাচ্ছে আর লাল হয়ে যাচ্ছে। আর এইগুলো না প্রচণ্ড ব্যথা হয়, কারণ আমার যখন হয়েছিল তখন আমি লাইটের আলোতে তাকাতে পারতাম না, চোখ বন্ধ করলে চোখটা পুরো গরম হয়ে যেত আর কীরকম একটা ঝাঁঝালো লাগতো। আর আমার তো কেবলমাত্র একটা হয়েছিল, তাই আমার নাজেহাল অবস্থা হয়ে গেছে। কিন্তু দেখো আমার মেয়ের 3টা হয়েছে, তাহলে ভাবো ওর অবস্থাটা কেমন হয়েছে। আমি বড় হয়েও সামলাতে পারিনি, আর ও তো একদম ছোট, তাহলে ও কিভাবে সামলাবে। তাই ও দেখো অঝরে কান্না করে যাচ্ছে। এটা দেখে না আমার খুবই খারাপ লাগছিল। আমি ভাবছিলাম কি করে ওকে ভালো করব, কিন্তু দেখো যতই চেষ্টা করি না কেন ওইটা ঠিক হচ্ছে না। মা তো অনেক কিছু দিয়ে চেষ্টা করেছে, কিসের নজর কাটানো কত কি করেছে, কিন্তু ঠিক হচ্ছে না। তারপর আমি ওকে নিয়ে কোলে অনেকক্ষণই বসেছিলাম, কারণ ও এভাবে কান্না করছিল, এটা দেখে না আমার খুবই খারাপ লাগছিল। তার জন্য আমার কোনো কাজে মনও বসছিল না। জানো তো আমি ঈশ্বরের কাছে সব সময় প্রার্থনা করি, যত ব্যথা আছে রোগ আছে সব আমাকে দাও, আমার সন্তানকে যাতে না দাও। কারণ আমার হলেও আমি সেটা সহ্য করতে পারি, কিন্তু দেখো ওরা তো ছোট, ওরা কিছু বলতে পারে না, ওরা বোঝে না, ওরা কিভাবে সহ্য করবে। আর এটাও সত্যি আমার মেয়েটা যদি কোনো ব্যথা পায় বা কিচ্ছু পায় সহজে ও হার মানে না। যতক্ষণ ও সহ্য করতে পারবে করবে, কিন্তু যখন ও না পারে তখনই ও কান্না করে। আজকের ব্যথাটা সত্যি অনেকটা বেশি, কারণ কয়েকদিন ধরে ও এরকম কান্না করেনি। আজ সকাল থেকেই কান্না করছে অঝরে। পরে আমি ওকে একটা চকলেট দিয়ে বললাম তুমি এটা খাও আর আমি ঘরের কাজগুলো সব সারি। তারপর আমি ধীরে ধীরে বিছানাগুলো গুছোতে লাগলাম। আজ আমাদের বাড়িতে কিছু অতিথি আসবে, তার জন্যই আমি ঘরগুলো গুছানোর জন্য একটু তাড়াহুড়োই করছিলাম, কিন্তু মেয়ে সকালে এত কান্না করছিল এর জন্য আমার একটু লেট হয়ে গেল। তারপর মেয়েকে বুঝিয়ে আমি তারপর বিছানাটা গুছোতে লাগলাম। তো আজকে ভাবলাম এই বেডশিটটা আমি একটু পাল্টাবো, অন্য বেডশিট পাতবো, কারণ এটা অনেক দিন ধরেই পাতা রয়েছে। এরপর একটা বেডশিট বের করে নিলাম, আর এটাই আজকে বিছানায় পাতবো। আর এই বেডশিটের সঙ্গে বালিশের কভার বা কুল বালিশের কভার কোনো কিছুই ছিল না, এটা সিঙ্গেল ছিল। তাই এটার সাথে কোনো বালিশের কভার ছিল না বলে আমি বালিশের কভারগুলো পাল্টাইনি, যেটা ছিল সেটাই আগেরগুলোই রেখে দিয়েছি। তারপর আজকে মশারিটা খুলে রেখেছি, কারণ প্রতিদিনই টাঙানো থাকে। আজকে ভাবলাম লোকজন আসছে, তার জন্য এক সাইডে সুন্দর করে গুছিয়ে রাখবো। আর এটা হচ্ছে আমার বিছানার এখনকার ফাইনাল লুক, দেখো তো কেমন লাগছে। আর আজ সকাল সকালই এতটা রোদ্দুর উঠেছে যে তার তাপটা পুরো ঘরে চলে আসছিল, তাই জানালাটা চাপিয়ে দিয়ে তারপর পর্দাটাকে লাগিয়ে দিলাম, যাতে ঘরে রোদ্দুরটা না আসে। আর রোদ্দুরটা আসলে না ঘরটা পুরো গরম হয়ে যায়। আর আমাদের ঘরটা তো পুরো কমপ্লিট হয়ে গেছে গুছানো, তাই এখন চলে গেলাম দাদার ঘরে। তখন তো মেয়ে কান্না করছিল, তার জন্য অর্ধেক কাজ করেই ফেলে চলে গিয়েছিলাম, তাই এখন আবার এসে অর্ধেক কাজটা পূর্ণ করব। আর এখন বেড কভারটা তুলে ভালো করে বিছানাটা ঝেড়ে আবার সেই বেড কভারটাই পাচ্ছি, কারণ দাদা তো বাড়িতে থাকে না, এই ঘরটা ফাঁকাই থাকে। আর সেদিন বেড কভারটা ধুয়েছিলাম, ধুয়ে আবার পেতেছিলাম, তাই এটাকে আর আজকে পাল্টাবো না। তারপর এক এক করে লেপ আর ব্ল্যাঙ্কেটগুলো গুছোতে লাগলাম। প্রথমে লেপ, তারপরে 2টো ব্ল্যাঙ্কেট ছিল, ভাঁজ করাই ছিল, কিন্তু কেমন যেন একটু এলোমেলো হয়েছিল, কারণ মেয়ে দিনের বেলায় এইখানেই বসে খেলা করে, তাই একটু এলোমেলো করে ফেলেছিল। তারপর এক এক করে গুছিয়ে আমি রেখে দিলাম। তারপরে 2টো বালিশ সাইডে রেখে দিলাম, এখন হয়ে গেছে কমপ্লিট। একটা ধুতি অগোছালো ছিল, সেটাকেও ভাঁজ করে নিলাম। এদিকে সাইডে রাখা টেবিলটাও পুরো অগোছালো হয়ে গেছে, তাই ভাবলাম আমি এটাকেও গুছিয়ে রাখি। আর এখানে দেখি পুরো ধুলোতে ভরে গেছে, কারণ ঘরে কেউ না থাকলে আর জিনিসপত্র না ছানাছানি করলে না এমনিতে ধুলো পড়ে যায়। তাই এগুলো দেখো পুরো ধুলো পড়ে সাদা হয়ে গেছে। একটা কাপড় ভিজিয়ে তারপর আমি সবগুলোকে মুছে পরিষ্কার করে দিয়েছি। আর এখন দেখো টেবিলটার অবস্থা এইরকম। ড্রেসিং টেবিলটাও ধুলো পড়ে গিয়েছিল, তাই সেটাকেও ভালো করে মুছে দিলাম। ঘর গোছানো তো পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, তাই ভাবলাম এখন ঘরটাকে ভালো করে পরিষ্কার করে নিই, তাহলেই পুরো কাজটা কমপ্লিট হয়ে যাবে। কারণ সকালবেলা তো একবার পরিষ্কার করেছি, তবু আরেকবার করে নেওয়া ভালো। বিছানা পরিষ্কার করে তারপর মুছামুছি করতে করতে না ঘরটা আবার বালি বালি হয়ে গিয়েছিল। আর এই হচ্ছে দাদার ঘরের ফাইনাল লুক। আর এইগুলো যে দেখতে পাচ্ছ এই ফ্রেমগুলো হচ্ছে আমাদের আরেকটা ঘর তোলা হচ্ছে, সেই ঘরের জানালার ফ্রেম। এগুলো এইখানে রাখা হয়েছে, কারণ ঘরের কাজগুলো করতে একটু দেরি হচ্ছে, তার জন্য এগুলো এখানেই রাখা হয়েছিল। আর এই ব্যাগের মধ্যে কিছু কাজের জিনিস, যেগুলো দাদা আর বাবা মিলে কাজ করে। আর এটা হচ্ছে আমার মেয়ের ছোট্ট সাইকেল,
যেটা নিয়ে ও মাঝে মধ্যেই খেলা করে। সব সময় খেলা করে না, ও আবার গুছিয়ে রাখতে ভালোবাসে। তার জন্য ও এটাকে ঘরের কোণায় রেখে দিয়েছে, যাতে এটা নোংরা না হয়। আর হ্যাঁ, আরেকটা কথা বলছি, এই বেড কভারটা দেখে তোমরা হয়তো অনেকেই ভাববে যে আমাদের ঘরে নতুন বেড কভার পেতে এইখানে ওই পুরনো বেড কভারটা আমি দাদার ঘরে এনে পেতেছি। কিন্তু না, এই দুটো বেড কভার পুরোই আলাদা। কারণ আমি যখন কিনেছিলাম কম্বো কিনেছিলাম, তার জন্য দাদার ঘরে একটা আর আমাদের ঘরে একটা পাতার জন্য। তো দেখো, এই দুটো কিন্তু আলাদা, কেউ কিন্তু ভুল ভেবো না। আমার ঘরের কাজ সারতে সারতে শাশুড়ি মায়ের অর্ধেক রান্না হয়ে গেছে, আর মাছের ঝোল করার বাকি ছিল, তাই আলু পটল কেটে আমি মাছের ঝোলটা বসিয়ে দিলাম। আর শাশুড়ি মা তো এদিকে মশলাটাও করে রেখেছিল, আমি শুধু এসে সবজিটা কেটেছিলাম। দেখো, মশলা করা যেহেতু ছিল, তার জন্য আমি মশলাটাকে দিয়ে দিলাম, দিয়ে দেখো ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিলাম। আর এইখানে ছিল আদা বাটা, জিরা বাটা, মরিচ বাটা আর হলো পেঁয়াজ বাটা, সেগুলোই ভালো করে কষিয়ে তারপর আমি জল দিয়ে দিলাম। আর এখন এইগুলোকে ভালো করে ফুটতে দেব। ঝোলটা তো ভালো করে ফুটে গেছে, তাই এর মধ্যে মাছও ছেড়ে দিয়েছি। তো দেখো, আমার তো রান্না পুরো কমপ্লিট হয়ে গেছে। আর মা তো সকালে চটচটি ডাল রান্না করেই ফেলেছিল, আমি শুধু মাছের ঝোলটা করেছি। এইগুলোই হচ্ছে আজকের আমাদের মেনু। রান্না বাড়া শেষ করে এখন আমি এই গ্যাসের চৌকাটা মুছে ফেলবো, কারণ না হলে অনেকটা নোংরা হয়ে থাকবে। সাথে সাথে মুছলে আর কি দেখতেও ভালো লাগে, আর জিনিসটা নষ্টও কম হয়। তার জন্য দেখো, আমি একটু সার্ফ নিয়ে ভালো করে ঘষে ঘষে তুলছিলাম যেখানে তেল পড়েছে। তারপর কিছুক্ষণ পরেই দেখি আমাদের অতিথিগুলো চলে এসেছে। মা বাবা ওনাদেরকে দাদার ঘরে গিয়ে বসতে বলল, আর এখানে মিষ্টি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। তারপর কিছুক্ষণ পরে আমাকে সেটা দিয়ে দিল, দিয়ে বলল তুমি এগুলোকে নিয়ে রেডি করতে থাকো ওদেরকে দেওয়ার জন্য। আর সকালে যে তোমাদেরকে জানালার ফ্রেমগুলো দেখিয়েছি, এগুলোর জন্য নাকি অসুবিধা হচ্ছে, তাই বাবা বলল এগুলোকে বের করে বাইরে রেখে দাও, কারণ লোকজন এসে বসেছে যেহেতু। তার জন্য মা আর বাবা মিলে ফ্রেমগুলোকে বাইরে বের করার জন্য ধরছিল। আমি মিষ্টি ও ঝুড়ি ভাজাগুলোকে নিয়ে ভালো করে রেখে দিয়ে তারপর আমি চা বসিয়ে দিলাম। আমি চা বসিয়ে দিয়েছি, তার কিছুক্ষণ পরে দেখি বাবা মাজা নিয়ে চলে এসেছে 3 বোতল। তো মা বললো তাহলে এগুলোই আগে দেই, তারপরে না হয় চাটা খাবে। মিষ্টি আর ঝুড়ি ভাজাগুলোকে প্লেটের মধ্যে সুন্দর করে সাজিয়ে ফ্রুটির সঙ্গে নিয়ে দিয়ে আসলো। ততক্ষণে এদিকে আমার চাও রেডি হয়ে গেছে। তারপর মা নিয়ে গিয়ে চা দিয়ে আসলো, তারপর সবাই চা খেলো, আমি একটু খেয়ে নিলাম। চা খাওয়া শেষ করে তারপরে যা খাওয়া দাওয়া ঝামেলা ছিল সব কিছু মিটিয়ে নেওয়ার পর আকাশটা কীরকম কালো হয়ে আসে সেটা দেখে ওনারা সবাই চলে গেলেন। আর দেখো, কিছুক্ষণ পরে বৃষ্টিও নেমে গেছে। আর তোমরা হয়তো ভাবছো অতিথিগুলো হচ্ছে আমার দাদা মানে আমার ভাসুরের হবু শ্বশুরবাড়ির লোক। বিয়ে ঠিক হওয়ার পরে একটা সমস্যার জন্য বিয়েটা পিছিয়ে গেছে, তার জন্য ওনারা আমাদের বাড়িতে ঘুরতে এসেছে। বাইরে বৃষ্টি শুরু হয়ে গেছে, আর ঘরে বসে আমি কিছুটা বিড়ি প্যাকেট করার বাকি ছিল সেগুলো করব, কারণ কালকে বৃহস্পতিবার সকাল সকালই জমা নেবে, তাই যতটুকু পারি আজকের মধ্যেই শেষ করতে হবে। আর এদিকে মেয়ে কিছুক্ষণ পর এসে আমার সাথে দুষ্টুমি করছিল আর বলছিল মা আমাকে শাড়ি পরিয়ে দাও। এই বলে সে একটা ওড়না নিয়ে চলে আসলো, ওড়না নিয়ে চলে এসে বলে আমাকে এটাকে পরিয়ে দাও। আর আমি আমার মেয়েকে তারপর শাড়িটা পরিয়ে দিলাম, আর ও বলল যে ও নাকি মা সাজবে। এখন বিকাল 4টার মতো বাজে, ভুট্টা ভাঙানোর গাড়িও চলে এসেছে। তো আজকে আমাদের ভুট্টা ভাঙানো হবে। আর এদিকে ভুট্টা ভাঙানোর জন্য সবাই খুব তাড়াহুড়ো করছিল। আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।